হেই প্রিয় ফেসবুকবাসী, ও আছে না, প্রথমে প্রিয় ফেসবুকবাসী, তারপরে হচ্ছে হে বৃষ্টির এই দিনে বৃষ্টির এই রাতে আবার ফিরে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি যে কবিতাটা পড়ব, আমি ভেবেছিলাম যে একটা খুব চওড়া করে গোফ লাগাবো, মাথায় একটা ব্যাঞ্জানা পরবো, হাতে একটা লাঠি নিব, কিন্তু না, আমি না আমার বাসায় কাজল আইব্রু কিছুই খুঁজে পাইতেছি না। সো কালো গোফটা আঁকা হলো না, আর সাইন পেন মার্কার ইউজ করতে ইচ্ছা করতেছে না। আমি শিওর যে কালো সাইন পেন খুঁজতে গেলে আমি এখন খুঁজেও পাবো না। সো প্ল্যানটা বাদ দিলাম। কথিত আছে যে একটা মানুষ বড় হওয়ার পরে কি হবে, তার কিছু মাত্র তার কিছু কি বলে তার কিছু ছোটোখাটো, আমি শব্দটা ভুলে গেছি, আচ্ছা যাই হোক, আমি একটু অন্যভাবে বলি আর কি, কারণ যেহেতু শব্দটা মনে আসতেছে না। সেটা হচ্ছে একটা মানুষ বড় হওয়ার পর কি হবে তার একটু আভাস, ইয়েস আভাস, হ্যাঁ এটাই মনে বলতে চাইছিলাম, তার একটু আভাস ছোটোবেলা থেকেই দেখা যায়। তো আমি যখন ক্লাস 6-এ পড়ি, আমাদের স্কুলে হঠাৎ একদিন ক্লাসে আমি দেখলাম যে দারুণ সুন্দর একটা মেয়ে, অনেক লম্বা। যেহেতু আমি অনেক খাটো, সো আমি যদি লম্বা কোনো ছেলে মেয়েকে দেখি, ছেলে মেয়ে নির্বিশেষে এবং তৃতীয় লিঙ্গ, আমি এমন একটা মানুষ, আচ্ছা এটা পরে বলছি। তো লম্বা মানুষদের উপর আমার একটু আলাদা ভালোবাসা কাজ করে। তো ক্লাসে যে মেয়েটা আসছে, ওই মেয়েটা হচ্ছে অন্য একটা স্কুলে ছিল, সে ওখান থেকে আমাদের স্কুলে আইসা জয়েন করছে আর কি আমাদের সাথে, এবং আমি যেই ক্লাসে সেই ক্লাসে জয়েন করছে। তো আমি দেখে তো ওই মেয়েকে আমার দিল ফানা ফানা হয়ে গেছে, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ওই মেয়েটা এসে আমার পাশেই বসেছে। আমার তো বুকে ধক ধক করতেছিল, আমি এখন ওকে কি বলবো। পরে আমি খুব আগ্রহ করে প্রবলি ওকে আমার বই, মানে আমি খুব আগ্রহ করে ওর সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু কি বলবো বুঝতেছিলাম না। তো এরকম আমি ওকে কোয়েশ্চেনিং করতেছিলাম যে তোমার কাছে কি বই আছে, আজকে আমরা এখন সমাজবিজ্ঞানের ক্লাস হবে, এই যে এই বই এই চ্যাপ্টার বলে আমি ওর সঙ্গে একটু মানে বন্ডিং করার চেষ্টা করতেছিলাম আর কি। তো তখন এই যে আমি যে বড় হওয়ার পর এখন যে এত লুচ্চে পরিণত হয়েছি, যে ক্রাশ খাওয়ার ক্ষেত্রে আমি ছেলে মেয়ে তৃতীয় লিঙ্গ কাউকে ছাড়ি না। মানে আমার ক্রাশ হচ্ছে সেকুলার ক্রাশ, আমি সবার উপরে ক্রাশ খাই। আমার আর ক্রাশ খাওয়ার জন্য আমার কোনো নির্দিষ্ট ক্রাইটেরিয়াও নাই যে হ্যাঁ তো এরকম একটা সেট ফর্মেট আছে বা একটা সেট কিছু গুণ দরকার যেটা থাকলে আমি ক্রাশ খাই, ওরকমও কিছু না। আমি লাইক কখন কার উপর ক্রাশ খাই, কার কোন গুণ, কার কোন চেহারা, কার কোন বডি ল্যাঙ্গুয়েজ, বা কার হাসি, কার চোখ, কারো দাড়ি, কারো কান, কারো অ্যাস দেখে তো আচ্ছা একটা মজার কাহিনী, আমি ওই দিন একটা স্ট্যান্ড আপ কমেডি দেখতেছিলাম। তো স্ট্যান্ড আপ কমেডিতে হচ্ছে যে স্ট্যান্ড আপ কমেডিয়ান কমেডি করতেছিল, উনি বলতেছিলেন যে কোনো একটা সংসার জীবনে যেসব যারা আছেন তাদের জন্য উনি একটা টিপস দিয়েছে যে তোমার ঘরের বউকে বা তুমি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে যদি তুমি একই বাসায় থাকো, লিভ ইন করতেছো, তাহলে হচ্ছে তোমার গার্লফ্রেন্ডকে খুশি করার একদম সহজ একটা ট্রিক হচ্ছে যে সারাদিন ওকে প্রেইজ করো, আর সারাদিন ওকে এটা বুঝাও যে তুমি ওকে কত ভালোবাসো। এই জন্য করবা কি, ছোটো ছোটো চিরকুটের মধ্যে কিছু সুন্দর সুন্দর লাইন, কোনো কবিতার বা কোনো গানের একটা লাইন, বা তোমার নিজের মাথা থেকে কোনো একটা লাইন বের করে ওটা ছোটো চিরকুট কাগজে লেখে বাসার নানা চিপায় চিপায় লুকায় রাখবা। তো সে ওটা খুঁজে খুঁজে বের করবে আর সে খুব খুশি হয়ে যাবে। আর ছেলেদের জন্য হচ্ছে যে তুমি তোমার বয়ফ্রেন্ডকে বা তোমার বেটার হাফকে পাছার মধ্যে ঠাস করে একটা থাপ্পড় মারবা, থাপ্পড় মেরে ওকে না, থাপ্পড় মারার কথাটা পরে আসছিল, ফার্স্টে ছিল হচ্ছে যে তোমার বাসার পুরুষকে বা তোমার বাসার বয়ফ্রেন্ডকে বা তোমার বাসার বেটার হাফকে ওকে জাস্ট তোমাকে বুঝাইতে হবে যে জান ইউ আর আ ম্যান। ওকে জাস্ট ওই ম্যান হওয়ার, ওই ম্যানলি ফিলিংটা ফিল করতে দিলে মানে আপনার সংসার জীবন এমন সুখী হবে যে পৃথিবীর সবাই আপনাকে জেলাস ফিল করবে। পরে অ্যাসের কথাটা কোত্থেকে আসছে আমার ঠিক খেয়াল নেই। তো উনি বলতেছিল আর কি, তো যে তোমার বেটার হাফকে এরকম পাছায় তুমি টাস করে একটা মারবা, মেরে তারপরে হয়তো উনি এটা বলেছিল বা এটা আগে কিছু একটা বলেছিল, আমার ঠিক খেয়াল নেই মানে জোকসটা, যে উনি জোকসটা কীভাবে কনস্ট্রাক্ট করেছিল আর কি। তো ওই জোকসটা শোনার পর আমার মাথায় টিং 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 করে একটা কোয়েশ্চেন আসছে যে আচ্ছা বিদেশিরা যেহেতু বলতেছে স্ট্যান্ড আপ কমেডিয়ান যে এরকম টাস করে তোমার বেটার হাফের অ্যাসের মধ্যে তুমি স্ল্যাপ করো, তাহলে তার মানে ওদের দেশে এটা অভ্যস্ত, প্রবাবলি মেয়েরা হয়তো করে এই কাজটা। তো এই জন্য ভাবলাম যে আমাদের বাংলাদেশি ছেলেদের কী অবস্থা এটা একটু আমি জানি।
তো এটা জানার জন্য আমাদের একটা গ্রুপ আছে বাস্তবিক, তো ওই গ্রুপে যে হচ্ছে আমি এরকম কোয়েশ্চেন করেছি যে আমাদের বাংলাদেশি ছেলেমেয়েরা এরকম কখনো কি আপনার বয়ফ্রেন্ডের বা যে আমার পাছার মধ্যে স্প্যাঙ্ক করেছেন নাকি, করলে মানে দুজনের অনুভূতি কী ছিল বা পরবর্তীতে কী হয়েছে এসব ব্লা ব্লা ব্লা। তো আমার ওইটা দেখে আমার একটা ফ্রেন্ড সেন্টি খেয়ে গেছে যে ওর ধারণা যে আমি নিজে কোয়াইট ফ্রিকোয়েন্টলি এই কাজটা করি। তো তারপর আবার ও বলেছে যে ওর নাকি জীবনে কখনো ওর সাথে এরকম হয় নাই। তো আমি বলেছি ওকে ঠিক আছে, আমি তোকে বন্ধু হিসেবে আমি তোকে এরকম স্প্যাঙ্ক করবো, তুই আমাকে বলিস তোর অনুভূতি কেমন। তো এরকম একটা পাবলিক প্ল্যাটফর্মে যে আমি ওকে এরকম একটা কমেন্ট করতেছি, তো ওর মাথা খারাপ হয়ে গেছে যে শিট ম্যান এই মেয়েটা কী বলতেছে। তারপর ও আমাকে নক করছে যে দোস্ত তুই কি আসলে এই কাজ করিস, বুঝো কি অবস্থা। আমি আসলে এই কাজ করি না, করি মানে আমার খুব পরিচিত খুব কাছের বন্ধুদের সাথে দুই একবার করেছি। আর এই যে এখন এই যে এই গ্রুপে পোস্ট দেওয়ার পর আমার 3-4টা ছেলে বন্ধু, কয়েকটা আছে আমার চেয়ে খুবই নিতান্তই বাচ্চা, ওদেরকে বলেছি কারণ ওদের নাকি অভিজ্ঞতা নাই। তো আমি বলছি যে বড় বোন হিসেবে অথবা তোদের বন্ধু হিসেবে আমি তোদেরকে এই সুযোগটা দিব আর কি। মানে কত বড় বদমাইশ আমি। যাই হোক, তো আমি যে গল্পটা শুরু করেছিলাম যেখান থেকে যে আমার লুচ্চা হওয়ার যে সাইন, যে সিম্বল বা যে আভাস, এটা ছোটোবেলা থেকে আমার মধ্যে দেখা গেছে। ছোটোবেলায় আমি আমার ক্লাসের নানা মেয়ের উপর ক্রাশ খেতাম। তো সবার প্রথম যে মেয়েটাকে দিয়ে আমার এই ক্রাশ খাওয়ার জার্নি স্টার্ট হয়েছিল তার নাম হচ্ছে সানজিদা ইসলাম সুমি। ও আমার খুবই ছোট্টবেলার একটা বন্ধু, ও প্রায় আমার উপর খুবই রাগ করে, আমার উপর খুব বিরক্ত হয়, কিন্তু আমি জানি ও আমাকে খুবই ভালোবাসে। এবং দোস্ত আমি তোকে অনেক ভালোবাসি, এই জন্যই তোর সঙ্গে আমি ঝগড়া করি। দেখ, ওয়ানটন ফ্রেন্ডশিপ কখনোই মজার হয় না, যে কোনো গ্যাঞ্জাম নাই, কোনো কিছু নাই, সবসময় খালি ভালোবাসা ভালোবাসা হয় না দোস্ত। মাঝে মাঝে একটু ঝগড়া থাকবে, মারামারি থাকবে, গালাগালি থাকবে, রাগ থাকবে, তারপর যে দেখবি ওই ফ্রেন্ডশিপটা খুব জোস একটা ফ্রেন্ডশিপ হয়। যেমন উদাহরণ হচ্ছিস তোরাই, তোদের সাথে আমার স্কুলের ফ্রেন্ডদের সাথে ওরা ওরা আসলেই আমার মানে আমাকে রক্তে মাংসে, আমার ধর কখনো যদি এক ফোঁটা রক্ত বের হয়ে যায়, ওরা আমার রক্ত দেখে বলে দিতে পারবে যে তুই আজকে সারাদিন কি কি করছিস। এরা উষা মুন্নি একটু বেশি, সানজিদা হয়তো অত না, সুমি হয়তো অত না, তবে মানে কাছাকাছি আছে। উষা মুন্নি একদম মানে সিংহাসনে বসা, আর ওনারা হইতেছে যে সিংহাসনে রাজা বাচ্চা বসার পরে আশেপাশে যে প্রজারা আছে আর কি, মন্ত্রী শান্ত্রী, ইলা, সুমি, তারপরে সুরাইয়াও কম, সুরাইয়া তুই শান্ত্রীও না, তুই প্রজা, তুই মন্ত্রী শান্ত্রী কোনটাই না, তুই হচ্ছিস প্রজা। সুমি বুঝবে আমাকে, ইলা তো নিজে একটা পাগলা, ইলা তুইও প্রজারের দোস্ত না। হ্যাঁ, সুমিকে আমি রাখবো মন্ত্রী হিসেবে, কারণ সুমি আমাকে একদম সেই স্কুলের সেই ছোট্টবেলা জীবন থেকে চিনে, আমাকে রন্ধে রন্ধে চিনে। হয়তো উষা মুটকুমনির মতো অত গভীরভাবে চিনে না, তবে ও মোটামুটি ভালোই চিনে। তো আজকে আমার সেই ছোট্টবেলার প্রথম ক্রাশ, যাকে দিয়ে আমার এই ক্রাশ খাওয়ার জার্নি স্টার্ট হয়েছে, সেই বন্ধু সানজিদা ইসলাম সুমি, ওর প্রিয় কবিতা পড়ব। আচ্ছা, আমি না প্রতিদিন ঠিক করি যে আজকে আমি কথা বলার সময় আমি মানে এক একটা সেন্টেন্স বলবো, তারপর আমি একটা নিঃশ্বাস নিব, তারপর আরেকটা সেন্টেন্স বলবো, কিন্তু আমি ভুলে যাই। মানে আমার যে কি হয়েছে, আজকে আমি ইয়োগা করে আমি ভাবছিলাম যে আজকে গরম পানি দিয়ে গোসল করবো, তো আমি গিজার অন করছি, গিজার অন করে আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করে বের হয়ে গেছি। বের হয়ে গিজার অন দেখে আমার মনে পড়ছে যে শিট ম্যান, আমার তো আজকে গরম পানি দিয়ে গোসল করার কথা ছিল। কি একটা অবস্থা, কি যে হবে আমার। যাই হোক, আজকে আমার ছোট্টবেলার প্রথম ক্রাশ, প্রথম ভালোবাসা, নারী প্রথম ক্রাশ, প্রথম ভালোবাসা সানজিদা ইসলাম সুমি, ওর প্রিয় কবিতা পড়ছি। কবিতার নাম বীর পুরুষ। কবিতাটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতাটাও আমি এক নিঃশ্বাসে পড়বো, আমার কাছে মনে হইতেছে। মানে আমি নিঃশ্বাস নেওয়া শিখতেছি না কেন, ওয়াই ম্যান। মানে আমি নিঃশ্বাস নেই, কিন্তু মানে কথা বলার সময় নিঃশ্বাস নিলে আমার কাছে মনে হয় কি যে আমি কথা ভুলে যাব, এই জন্য হড়হড় করে আমাকে সব কথা বলে দিতে হয়। এটা প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, টুমরো কালকে থেকে আমি যতগুলো কবিতা পড়বো, এটা তোমরা আমাকে মনে করাই দিও, ঠিক আছে? লাইভ করলে ভালো হতো, কমেন্টে এসে মনে করে দিতে পারতা যে খ্যাপা স্লো ইট ডাউন, না নিঃশ্বাস নেই খ্যাপা, নিঃশ্বাস নেই খ্যাপা। যাই হোক, আজকে পড়ছি আমার ছোট্টবেলার প্রথম ক্রাশ, প্রথম ভালোবাসা, সানজিদা ইসলাম সুমি, ওর প্রিয় কবিতা বীর পুরুষ, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।
মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেঘ গুড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই, ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে রে রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাটা বনে, আমি যেন বলছি তোমায় ডেকে, আমি আছি ভয় কেন করো, আমি আছি ভয় কেন মা করো। তুমি বললে যাস নে খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলাম তাদের মাঝে, কি ভয়ানক লড়াই হলো মাঝে। শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে। বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্য হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে বলতো সবাই শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। ভালো হচ্ছে, হ্যাঁ মোটামুটি ভালো হচ্ছে আমি জানি। তো আজকেরটার এন্ড করছি হচ্ছে সুমি আমার, ওরা আমার এত ছোটবেলার বন্ধু, তো ওদেরকে নিয়ে একটু না, আচ্ছা থাক, আমি গালাগালি করবো না, কারণ ওকে গালি দেওয়ার আমার কিছু পয়েন্ট আছে ব্যক্তিগত। তো এটা যেহেতু খেলা, আর আমি ঠিক করছি আমি আমার কোনো মেয়ে বন্ধুকে পচাবো না, আমি শুধু আমার ছেলে বন্ধুদেরকে পচাবো, ঠিক আছে। এটা যদি তোমরা আমাকে বিদ্বেষী ভাবতে পারো, আমি মোটেও বিদ্বেষী না। দেখো আমি ক্রাশ খাওয়ার জন্য ছেলে পুরুষ না, নারী পুরুষ তৃতীয় লিঙ্গ আরও নানা XYZ লিঙ্গ কাউকে বাদ দিই না। আমি ইভেন পশু পাখির উপরে ক্রাশ খাই, ওদিন পিঁপড়ার উপরে ক্রাশ খাইছিলাম, আজকেও বাই দেবো একটা ছেলের উপরে ক্রাশ খেয়েছি। একটা সিরিজ দেখতেছি গডলেস, ওই ছেলের রয় গুড, ওর উপরে ক্রাশ খাইছি, ক্রাশ খেয়ে ফানা ফানা হয়ে গেছি আমি। হ্যাঁ ভাই আমি না টায়ার্ড, আমি কি সারা জীবন খালি ক্রাশ খেয়েই যাব, আর কত কাল আমি ক্রাশ খাবো। যাই হোক আমার কথা বাদ দিই। সানজিদা ইসলাম সুমি, ওর একটা গল্প বলি। ওর অনেক অসাধারণ একটা ক্যারিয়ার ছিল, যে ক্যারিয়ারটা ওর ছেলে নুবাইদ, আমি শিওর নুবাইদের ওর ছেলের নাম আবার নুবাইদ, দীর্ঘ ইকার দ, মানে ওরা ও বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে, ওর প্রথম ভালোবাসার প্রথম সন্তান। ও বাই দ্য ওয়ে সুমির জামাইও কিন্তু আমাদের পরিচিত ফ্রেন্ড সার্কেল, মানে আমরা যারা খুব ক্লোজ তাদের মধ্যে সবার প্রথম বিয়ে করেছিল হচ্ছে সুমি। তো সুমির জামাই যে সুমির বেটার হাফ যে চঞ্চল ভাইয়া, উনি আবার আমাদের খুব পছন্দ মানুষ। আমি তো ভাইয়াকে দেখলাম, আমি ঝাঁপাই পড়ি ভাইয়ার উপর, যে চঞ্চল ভাইয়া
এদিকে আসো। আর ভাইয়া খুব একটু আনকমফোর্টেবল বোধ করে, কারণ ভাইয়া একটু কনজারভেটিভ। তো ভাইয়া যেহেতু আনকমফোর্টেবল বোধ করে, এই জন্য আমি আরও বেশি উনার সঙ্গে যে ভাইয়া তুমি এখানে আসো, ভাইয়া তোমাকে এখানে আসতে হবে বলে উনার সঙ্গে উনার হাত ধরে বসে থাকি, যে ভাইয়া আসো হ্যান্ডশেক করি, হাত ধরে বসে থাকি না, এটা একটু বেশি, মানে ওনার সঙ্গে হ্যান্ডশেক করি। উনি বলি ভাইয়া তোমাকে আমার পাশে বসতে হবে, তুমি আমার পাশে বসবে, আমি তোমার সঙ্গে গল্প করবো। তো চঞ্চল ভাইয়ের সঙ্গেও আমাদের খুব ভালো সখ্যতা। এবং হ্যাঁ, যেটা বলতেছিলাম যে আমাদের ফ্রেন্ডদের বেটার হাফদের মধ্যে প্রথম যে আমাদের বন্ধু, আমাদের বড় ভাই হিসেবে আমাদের সঙ্গে একটা ভালো বন্ডিং ক্রিয়েট করেছে, সেটা ছিল হচ্ছে চঞ্চল ভাইয়া। এখন সে চঞ্চল ভাইয়া আরও ভয়ঙ্কর রকমের কনজারভেটিভ হয়েছে। তারপরে সে চিনে তো আমাকে ছোটবেলা থেকে যে আমি একটা পাগল ছাগল। তো ভাইয়া এখন আর কিছু মনে করে না, দেখলে একটু হাসে, মাথা নট করে আর কি। তো সুমিকে নিয়ে যেটা বলতেছিলাম যে ওর এই ছেলেকে, ওর এই বাচ্চাকে নুবা ঈদ যার নাম, হ্যাঁ নুবা ঈদ, হ্যাঁ ঠিক উচ্চারণ করছি আমি আশা করতেছি। তো নুবা ঈদের জন্যে ওর অনেক অসাধারণ একটা ক্যারিয়ার ও নিজের হাতে ধ্বংস করে দিয়েছে। কারণ ওর কাছে মনে হচ্ছে যে ক্যারিয়ারের থেকে বেশি ওর বাচ্চাকে অতিরিক্ত সময় দেওয়াটা এবং সারাদিন বাচ্চার সাথে থাকাটাই ওর জন্য বেশি জরুরি। এটা নিয়ে আমি একটু অধ্যস্ততার উপরে একটু আমার মনে একটু দুঃখ কষ্ট আছে। কারণ হ্যাঁ, অবশ্যই বাচ্চা কাচ্চা অনেক সময় ডিজার্ভ করে, এটা মানে আমি অস্বীকার করি না। কিন্তু দেখ দোস্ত, নিজেকে একাকার ছাড়খাড় করে কারো জন্যই পৃথিবীতে মানে এতটা সময় দেওয়া, আই ডোন্ট নো। আমার খালি একটাই আশা যে তোর যাতে জীবনে কোনো আফসোস না থাকে দোস্ত। আর নুবাইদ ও যাতে বড় হয়ে ও যাতে এত অসাধারণ একটা মানুষ হয়, এত দারুণ একটা বাচ্চা হয়, এত বাচ্চা মানে তোর বাচ্চা হয় এত দারুণভাবে, যে বাবা মার প্রতি তার যাতে এত ভালোবাসার সম্মান, তার যেসব দায়িত্ব কর্তব্য বোধ আছে, ওই যে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্কটা থাকা উচিত সন্তান আর বাবা মার মধ্যে, তুই তো অবশ্যই সে কাজটাকে করতেছিস। ও যাতে বড় হয়ে ওই ট্রেডিশনটা ফলো করে, ও যাতে দারুণ একটা মানুষ হয়, ও যাতে খ্যাতিতে, যশে, সফলতায় সব দিক দিয়ে আমাদের সবাইকে ছাড়া যায়, আমাদের সবাইকে কি পৃথিবীর যত উদাহরণ আছে সবাইকে যাতে ছাড়িয়ে যায়। আর দোস্ত তুই একটু মানে তুই তো জানিস যে এটা আমার মনে অনেক খোঁচা দেয়, তো একটু দেখ না দোস্ত, একটু নিজেকেও সময় দেয়, মানে নিজেকে একটু সময় দেয়, নিজেকে একদম উজাড় করে দিচ্ছিস, এটা না কেন জানি, এটা এখন তোর ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তারপর দোস্ত দেখ, আমি তো ছোটবেলা ফ্রেন্ড, আর তুই তো জানোসই যে আমার মুখে কিছু আটকায় না, সো একটু বললাম আর কি, মাফ করে দিস। তুই চঞ্চল ভাইয়া, নুবাইদ, তোরা তিনজন অনেক ভালো থাক, অনেক খুশি থাক। আর নুবাইদ তো ছোটবেলায় আমার অনেক ফ্যান ছিল, কিন্তু এখন দেখা সাক্ষাৎ কম হয়ে দেখে বাচ্চাটা আমাকে ভুলে যাচ্ছে। তো নুবাইদ মাই লাভ, তোমার আম্মু যে কবিতাটা পড়তে দিয়েছে, আমি নিশ্চিতভাবে জানি যে এটা আসলে তোমার প্রিয় কবিতা। এবং তুমি বড় হয়ে বা তুমি এই ছোট থাকতেই তুমি ঠিক তোমার আম্মুর পাশে এই কবিতার মতো থাকবা। যখন তোমার আম্মু এরকম কোনো ঝামেলায় পড়বে, তুমি বীর দর্পে তলোয়ার বের করে এসে সবাইকে খতম করে দিবা। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট। আর দোস্ত, তোকে অনেক ভালোবাসি, মাঝে মাঝে তোর সঙ্গে একটু গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করি, কারণ তোকে ভালোবাসি। লাভ ইউ, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।